আমার স্বামী অফিসে চলে যেত। একদিন আমার স্বামীর বস আমার বাসায় এসে, আমার নাম জয়ন্তী। পড়াশোনা শেষ হওয়ার পর আমার আনন্দের সীমা ছিল না। কয়েক মাস পরেই আমার বিয়ে ঠিক হয়ে গেল এবং বিয়ের প্রস্তুতিও পুরোদমে শুরু হয়ে গেল। পাত্র সৌরভ, আমার সেরা বান্ধবীর দাদা। সে দেখতে যেমন সুন্দর তেমনি তার চরিত্র অমায়িক। কিন্তু যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল তা হল তার চাকরি। সৌরভ বহু বছর ধরে সুইজারল্যান্ডে একটি নামকরা কোম্পানিতে চাকরি করে এবং মাসে এত টাকা আয় করে যে তার পরিবারের সবাই বেশ আরামায়েশে জীবনযাপন করছিল। আমি দেখতে যথেষ্ট সুন্দরী ছিলাম, তাই আমার বান্ধবী তার দাদার জন্য আমার প্রস্তাব নিয়ে আসে। আমার বাড়ির লোকেরাও এই প্রস্তাবের সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কারণ বাবা ভালো করেই জানতেন তাদের অর্থনৈতিক অবস্থা খুব একটা সচ্ছল নয়। আমার হবু স্বামী সৌরভ বিয়ের জন্য কয়েক মাসের ছুটি নিয়ে দেশে আসে এবং তার আসার কয়েকদিন পরেই খুব ধুমধাম করে আমাদের বিয়ে হয়ে যায়। বিয়ের আগে থেকেই আমি মনে মনে এক প্রকার প্রতিজ্ঞা করেছিলাম যে সৌরভকে আমি এতটা যত্ন ও সম্মান দেব যে সে আমার কথা ছাড়া আর কিছুই ভাবতে পারবে না। আমার মূল উদ্দেশ্য ছিল যে কোনো উপায়ে তার সাথে সুইজারল্যান্ডে পাড়ি জমানো। বিয়ের প্রথম রাতে যখন সৌরভ ঘরে এল, তখন আমাকে দেখে সে তার বোনের পছন্দের প্রশংসা না করে পারল না। আমি তার প্রতি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা দেখালাম, কেননা আমি যে কোনো মূল্যেই সুইজারল্যান্ড যেতে চাইতাম। ছোটবেলা থেকেই আমার ইচ্ছে ছিল যে আমার বিয়ে এমন একজনের সাথে হোক যার হাত ধরে আমি নিজের দেশ ছেড়ে অন্য কোনো উন্নত দেশে স্থায়ী হতে পারি। এখন সৌরভের কারণে আমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। আমার শ্বশুরবাড়ির লোকেরা খুব ভালো ছিলেন এবং সৌরভের সাথে আমার প্রথম কয়েকটা দিন স্বপ্নের মতোই কাটল। কিন্তু দিন যত গড়াতে লাগল ততই সৌরভের ছুটি শেষ হয়ে আসতে লাগল। আমি রাতের বেলা তার সাথে কথা বলার সময় আমার মনের ইচ্ছাটা প্রকাশ করলাম, আমিও তোমার সাথে সুইজারল্যান্ড যাব, কারণ আমি তোমাকে ছাড়া এখানে একা থাকতে পারব না। গিয়ে আমার কথা শুনে সৌরভ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, জয়ন্তী, এটা কোনো অবস্থাতেই সম্ভব না। তাই তুমি তোমার মাথায় এমন কোনো ভাবনা এনো না যা তোমাকে পরে কষ্ট দেবে। সৌরভের এই কথা শুনে আমি রেগে গেলাম এবং বললাম, আমি যেহেতু তোমাকে বিয়ে করেছি, তাই তোমাকে ছাড়া আমি এখানে একলা থাকব কেন? আমাকেও তোমার সাথে সুইজারল্যান্ড যেতেই হবে। সৌরভ আমার কথায় বিরক্ত হয়ে বলল, প্রথম কথা হলো, আমার মা কোনো অবস্থাতেই এই ব্যাপারে রাজি হবেন না। আর দ্বিতীয় কথা হলো, সুইজারল্যান্ডের জীবনযাত্রা এবং সেখানকার নিয়মকানুন এত আলাদা যে তুমি সেখানে সহজে মানিয়ে নিতে পারবে না। আমি সৌরভকে আরও কিছু বলার আগেই আমার শাশুড়ি ঘরে এসে ঢুকলেন। সম্ভবত আমার জোরে কথা বলার আওয়াজ ঘরের বাইরে চলে গিয়েছিল। তিনি জানতে চাইলেন কি হয়েছে। আমি তাকে স্পষ্ট করে বললাম যে আমি সৌরভের সাথে সুইজারল্যান্ড যেতে চাই। আমার কথা শুনে আমার শাশুড়ির মুখের ভাব বদলে গেল এবং তিনি রেগে গিয়ে বললেন, জয়ন্তী, তুমি তো বিয়ের আগেই জানতে যে সৌরভ তোমাকে ওর সাথে নিয়ে যাবে না। ও সেখানে সারাক্ষণ কাজে ব্যস্ত থাকবে। তুমি ওখানে একা কি করবে? তাছাড়া বিদেশে একটা মেয়ের একা থাকা সহজ নয়। আর তুমি এখানে একা থাকবে কেন? আমরা সবাই তো তোমার সাথে আছি। কি তার কঠোর কণ্ঠস্বর শুনে আমার বিশ্বাস হয়ে গেল যে সৌরভের আমাকে সাথে না নিয়ে যাওয়ার আসল কারণ তার মা। আমি নতুন বউ, তাই শাশুড়ির সাথে বেশি তর্ক না করে চুপ করে গেলাম। কিন্তু মনে মনে ঠিক করে নিলাম, যেভাবেই হোক আমি সৌরভকে রাজি করাবই। আমি তো এই বিয়েটা সুইজারল্যান্ড যাওয়ার লোভেই করেছি, না হলে আমার জন্য ভালো সম্বন্ধের কোনো অভাব ছিল না। সৌরভের সুইজারল্যান্ড ফিরে যাওয়ার আর মাত্র 5 দিন বাকি ছিল। এই 5 দিনে আমি তার এমনভাবে খেয়াল রাখলাম যে সে আমার ভালোবাসার জালে পুরোপুরি আটকে গেল। আমি তার পছন্দের খাবার রান্না করা থেকে শুরু করে তার সব ছোটখাটো প্রয়োজনের দিকেও নজর রাখতাম। আমার এই সেবা ও ভালোবাসায় সৌরভ এতটাই মুগ্ধ হল যে সে নিজেই তার মাকে না জানিয়ে আমাকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য মন স্থির করে ফেল। যেদিন আমাদের ফ্লাইট ছিল সেদিন সকালে সৌরভ তার মাকে জানালো যে সে আমাকেও তার সাথে নিয়ে যাচ্ছে। এই খবর শুনে আমার শাশুড়ির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি আমার দিকে ঘৃণাভরা চোখে তাকিয়ে বললেন, তুমি যেতে পারবে না। তিনি আরও অনেক কিছু বলছিলেন, কিন্তু আমি তার কোনো কথায় গুরুত্ব না দিয়ে সোজা আমার ঘরে গিয়ে জিনিসপত্র গোছাতে লাগলাম। সৌরভ তার মাকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু তিনি কিছুই শুনতে রাজি ছিলেন না। আমার বান্ধবী, যে কিনা সৌরভের বোন, সেও আমার উপর খুব রেগে গেল। সে আমার কাছ থেকে এটা আশা করেনি যে বিয়ের পর আমি এত স্বার্থপরের মতো আচরণ করব। আমি যখন আমার শাশুড়ির ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন ভেতর থেকে তার গলার আওয়াজ পেলাম। তিনি সৌরভকে বলছিলেন, তুই তো জানিস সেখানকার সমস্যা কি। তোর বউ যুবতী আর সুন্দরী, তাই আমি বলছিলাম কি তুই তাকে আগেই সবকিছু বলে দে।
আর আমি কেন চাই না সে তোর সাথে যাক, সেই কারণটাও তুই ভালো করে জানিস। সেখানে যদি তোর সন্তান হয় তাহলে তাকে সেখানকার নিয়ম অনুযায়ী বর করতে হবে, যা আমাদের সংস্কৃতির পরিপন্থী। সৌরভ তার মাকে আশ্বাস দিচ্ছিল, মা তুমি চিন্তা করো না, জয়ন্তীর যখন সন্তান হবে তখন আমি ওকে দেশে পাঠিয়ে দেব। তাদের এই কথাগুলো শুনে আমার খুব রাগ হল। আমি ঘরে ফিরে এসে মুখ ফুলিয়ে বিছানায় বসে রইলাম। কিছুক্ষণ পর সৌরভ ঘরে এসে আমাকে এভাবে বসে থাকতে দেখে বলল, তোমার আবার কি হলো? আমি সবার অন্তে তোমাকে নিয়ে যাচ্ছি, তারপরেও তুমি রেগে আছো? আমি রাগী স্বরে বললাম, তুমি আমার উপর কোনো দয়া করছো না। আমি তোমার স্ত্রী, কিন্তু তুমি তো এখনই পরিকল্পনা করছো যে আমি মা হওয়ার সাথে সাথেই আমাকে দেশে ফেরত পাঠিয়ে দেবে, অথচ সেই সময়টাতেই আমার তোমাকে সবচেয়ে বেশি প্রয়োজন হবে। সৌরভ বোঝানোর চেষ্টা করল, কিছু বাধ্যবাধকতা থাকে বিদেশের, যার কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়। বাংলাদেশ আর সুইজারল্যান্ডের মধ্যে অনেক পার্থক্য। ফ্লাইটের আর কয়েক ঘন্টাই বাকি ছিল, তাই আমি আর কথা না বাড়িয়ে চুপ করে গেলাম। মনে মনে ভাবলাম, একবার শুধু সুইজারল্যান্ডে পৌঁছাতে হবে, তারপর আর ফিরে আসার কথা ভাবব না। সন্ধ্যার ফ্লাইটে আমি সৌরভের সাথে সুইজারল্যান্ড পৌঁছালাম। আমার বহুদিনের স্বপ্ন আজ সত্যি হল। কিন্তু সৌরভের মন ভালো ছিল না, কারণ তার মা আমাদের বিদায় জানাতে আসেননি। আমি জানতাম উনি কয়েকদিন পরেই ঠিক হয়ে যাবেন, তাই বিষয়টা নিয়ে বেশি ভাবিনি। সুইজারল্যান্ডের সুন্দর শহর দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, কিন্তু কয়েকদিনের মধ্যেই বুঝলাম এখানকার জীবনযাত্রা কতটা ভিন্ন। প্রথম কয়েকদিন বাইরের খাবার খেয়ে আমার পেট খারাপ হওয়ার জোগাড় হল। 2 দিন পরেই সৌরভের বস রিমান আমাদের তার বাড়িতে ডিনারের জন্য নিমন্ত্রণ করলেন। আমি খুব উত্তেজিত ছিলাম, কারণ আমি কাছ থেকে সুইস জীবনধারা দেখতে চেয়েছিলাম। রিমানের বাড়িতে গিয়ে আমার চোখ ধাঁধিয়ে গেল। সেটা কোনো সাধারণ বাড়ি ছিল না, বরং প্রাসাদের থেকে কম কিছু নয়। বাড়ির সামনে বিশাল বাগান, আর ভেতরে আধুনিক আসবাবপত্র ও মূল্যবান সজ্জায় ভরপুর। রিমানকে দেখে আমি আরও অবাক হলাম। সৌরভের বশ হলেও তার বয়স খুব বেশি না, বড়জোর 30-32 হবে। তিনি লন্ডন থেকে পড়াশোনা করে এসেছেন এবং দেখতেও খুব সুদর্শন। রিমান আমাদের সাথে খুব আন্তরিকভাবে ইংরেজিতে কথা বলছিলেন। আমিও শিক্ষিত ছিলাম, তাই তার সাথে কথা বলতে আমার কোনো অসুবিধা হচ্ছিল না। সৌরভ তার বসের সামনে বেশ চুপচাপ ও সংকুচিত হয়েছিল, কিন্তু আমি একদম স্বাভাবিকভাবেই কথা বলছিলাম। কথা প্রসঙ্গে জানতে পারলাম রিমান এই বিশাল বাড়িতে একাই থাকেন। তার পরিবার লন্ডনে থাকে। এই কথাটা শুনে আমার মনে এক ধরনের আশ্বাস এলো, কারণ তিনি বলেছিলেন, যদি তোমাদের কোনো সাহায্যের দরকার হয় তাহলে নিঃসংকোচে আমাকে জানাতে পারো। বাড়ি ফিরে এসে আমি সৌরভের কাছে রিমানের খুব প্রশংসা করলাম, কিন্তু সৌরভের মুখে চিন্তার ছাপ দেখলাম। সে নিচু স্বরে বলল, আমার বস রিমানকে যতটা সহজ সরল মনে হচ্ছে সে ততটা নয়। ও একটু রহস্যময় ধরনের মানুষ। এখানে ওর সাথে চলাফেরার করার সময় একটু সাবধান থাকতে হবে। সৌরভের এই কথাটা আমার মনে একটা সন্দেহের বীজ বুনে দিল। কেন সৌরভ এমন কথা বলল? রিমানকে তো আমার বেশ ভালো মানুষ বলেই মনে হয়েছে। পরের কয়েকদিন সৌরভ তার কাজে ব্যস্ত হয়ে পড়ল। সে সকালে বেরিয়ে যেত আর ফিরত গভীর রাতে। আমি সারাদিন একা একা ফ্ল্যাটে বসে বোর হতাম। একদিন দুপুরে রিমান আমাকে ফোন করল। সে বলল, জয়ন্তী, আমি জানি সৌরভ খুব ব্যস্ত থাকে। তুমি নিশ্চয়ই একা একা বোর হচ্ছ। তোমার স্বামী তো এখানকার সমস্ত জায়গা ঠিকমতো চেনেও না। তুমি চাইলে আমি তোমাকে আশপাশের কিছু সুন্দর জায়গা ঘুরিয়ে দেখাতে পারি। সুইজারল্যান্ডে এমন কিছু জায়গা আছে যা দেখলে মনে হবে স্বর্গে এসেছ। আমি প্রথমে একটু ইতস্তত করছিলাম, সৌরভের সতর্কবাণী আমার মনে ছিল। কিন্তু সারাদিন বাড়িতে একা বসে থাকতেও আমার ভালো লাগছিল না। তাই আমি রাজি হয়ে গেলাম। ভাবলাম, শুধু ঘুরতে যাওয়ায় আর কি এমন ক্ষতি হবে। আমি সৌরভকে মেসেজ করে জানিয়ে দিলাম যে আমি রিমানের সাথে ঘুরতে যাচ্ছি। সৌরভ উত্তরে শুধু একটা ঠিক আছে লিখে পাঠাল, যা দেখে আমার মনটা একটু খারাপ হয়ে গেল। রিমান আমাকে তার বিলাসবহুল গাড়িতে করে এমন সব জায়গায় নিয়ে গেল, যা আমি আগে শুধু সিনেমার পর্দায় দেখেছি। বরফে ঢাকা পাহাড়, নীল জলের লেক আর ছবির মতো সুন্দর গ্রাম দেখতে দেখতে আমি মুগ্ধ হয়ে গেলাম। রিমান আমার সাথে খুব বন্ধুত্বপূর্ণ ভালো আচরণ করছিল। সে আমার পছন্দ, আমার স্বপ্ন আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অনেক কথা বলল। কিন্তু ঘোরার মাঝে কিছু ঘটনা আমার মনে খটকা তৈরি করল। রিমান কয়েকবার এমন কিছু প্রশ্ন করল যা খুব ব্যক্তিগত ছিল।
যেমন সৌরভের সাথে আমার সম্পর্ক কেমন, আমরা সন্তান নেওয়ার কথা ভাবছি কিনা, বা আমি সুইজারল্যান্ডে স্থায়ীভাবে থাকতে চাই কিনা। তার প্রশ্নগুলো নিরীহ মনে হলেও আমার মনে হচ্ছিল এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। একবার একটা ক্যাফেতে বসে কফি খাওয়ার সময় তার ফোনে একটা কল আসে। সে কিছুটা দূরে গিয়ে কথা বলছিল, কিন্তু তার মুখের ভাব খুব গম্ভীর হয়ে গিয়েছিল। আমি অস্পষ্টভাবে শুনতে পেলাম সে বলছে, সবকিছু পরিকল্পনামাফিক এগোচ্ছে। মেয়েটা খুব স্মার্ট, কিন্তু সহজেই বিশ্বাস করে ফেলে। আমাদের খুব সাবধানে এগুতে হবে। এই কথাগুলো শোনার পর আমার মনের ভেতরটা কেঁপে উঠল। মেয়েটা বলতে কি সে আমার কথা বলছে? কিসের পরিকল্পনা করছে সে? সৌরভের কথাগুলো আমার কানে বাজতে লাগল। রিমান কি সত্যিই কোনো বিপজ্জনক মানুষ? বাড়ি ফেরার পথে রিমান আমার জন্য একটা দামি নেকলেস কিনা। আমি বারবার মানা করা সত্ত্বেও সে জোর করে আমাকে উপহারটা দিল। সে বলল, এটা স্মৃতি হয়ে থাকবে। কিন্তু আমার কাছে এটাকে বন্ধুত্বের চেয়ে বেশি কিছু মনে হচ্ছিল। ফ্ল্যাটে ফিরে আমি সৌরভকে সব কথা খুলে বললাম, বিশেষ করে ওই ফোন কলের ব্যাপারটা। সব শুনে সৌরভের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সে চিন্তিত হয়ে বলল, আমি তোমাকে আগেই বলেছিলাম জয়ন্তী, রিমান লোকটা সুবিধার নয়। সে আমার বস, তাই আমি সরাসরি কিছু বলতেও পারছি না। কিন্তু আমার মনে হচ্ছে ও তোমাকে কোনো বিপদে ফেলার চেষ্টা করছে। আমার শাশুড়ি মায়ের ভয়টা কি তাহলে সত্যি হতে চলেছে? সেই রাত থেকে আমার চোখে ঘুম চলে গেল। আমার সুন্দর স্বপ্নগুলো দুঃস্বপ্নে পরিণত হতে শুরু করল। আমি কাকে বিশ্বাস করব? আমার স্বামী নাকি এই রহস্যময় বসকে? আমি কি সুইজারল্যান্ডে এসে কোনো ভুল করে ফেললাম? আমার মনে হচ্ছিল আমি এক অদৃশ্য জালে জড়িয়ে পড়ছি। পরের দিন অফিসে সৌরভের সাথে রিমানের ব্যবহারেও একটা শীতল পরিবর্তন লক্ষ্য করলাম। সৌরভের একটা বড় প্রজেক্টে রিমান অকারণে ভুল ধরতে শুরু করল এবং সবার সামনে তাকে অপমান করল। আমার মনে হলো রিমান ইচ্ছে করে সৌরভকে মানসিক চাপে ফেলছে, যাতে আমরা তার উপর আরও বেশি নির্ভরশীল হয়ে পড়ি। আমার ভয়টা আরও বাড়ল যখন একদিন রিমান আমাদের ফ্ল্যাটে না জানিয়েই চলে এল। সে এসে এমনভাবে কথা বলতে লাগল যেন এই বাড়িটা তারই। সে আমার রান্নার প্রশংসা করল, কিন্তু তার চোখের দৃষ্টি আমার অস্বস্তির কারণ হয়ে দাঁড়াল। সে যাওয়ার আগে আমাকে বলল, জয়ন্তী, তোমার মতো একজন গুণী ও সুন্দরী মেয়ের এমন একটা ছোট ফ্ল্যাটে থাকা মানায় না। তোমার জন্য আরও ভালো কিছুর ব্যবস্থা করা উচিত। এই কথা শোনার পর আমার আর কোনো সন্দেহ রইল না যে রিমানের উদ্দেশ্য ভালো নয়। আমার মনে পড়ল আমার শাশুড়ির সেই কথাগুলো, যেখানে তিনি বিদেশের পরিবেশ নিয়ে আমাকে সতর্ক করেছিলেন। আমি সৌরভকে বললাম, আমাদের এখনই দেশে ফিরে যাওয়া উচিত। আমি এখানে এক মুহূর্ত থাকতে চাই না। সৌরভ অসহায়ভাবে বলল, কিভাবে যাব জয়ন্তী? আমার চাকরির চুক্তি অনুযায়ী আমি এখনই কাজ ছাড়তে পারব না। আর কাজ ছাড়লে আমাদের বিশাল অঙ্কের টাকা জরিমানা দিতে হবে, যা দেওয়ার ক্ষমতা আমাদের নেই। আমরা এখানে আটকে গেছি। সৌরভের কথা শুনে আমি ভেঙে পড়লাম। আমার সুইজারল্যান্ড আসার সব আনন্দ, সব স্বপ্ন এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। আমি বুঝতে পারলাম আমার লোভ আর জেদের কারণেই আজ আমরা এই বিপদে পড়েছি। আমি সিদ্ধান্ত নিলাম আমাকে কিছু একটা করতে হবে। আমি রিমানের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার চেষ্টা করতে লাগলাম। একদিন যখন সৌরভ অফিসে ছিল, আমি সাহস করে রিমানের বাড়িতে গেলাম, একটা জরুরি ফাইলের অজুহাত দিয়ে। সে আমাকে ভেতরে আসতে বলল। আমি সুযোগ বুঝে তার স্টাডি রুমে ঢুকে পড়লাম। আমি তার কম্পিউটার বা ড্রয়ারে সন্দেহজনক কিছু পাই কিনা তা খুঁজছিলাম। হঠাৎ করেই রিমান ঘরে ঢুকল। আমাকে তার জিনিসপত্র ঘাঁটতে দেখে তার মুখটা কঠিন হয়ে গেল। সে শান্ত কিন্তু দুই গলায় বলল, তুমি এখানে কি করছো জয়ন্তী? আমার মুখ দিয়ে কোনো কথা বেরোল না। আমি ভয়ে কাঁপছিলাম। রিমান আমার দিকে এক পা এগিয়ে এসে বলল, মনে হচ্ছে সবটা খুলে বলার সময় এসে গেছে। কিন্তু তার আগে তোমার স্বামীকে এখানে আসতে হবে। আমি সৌরভকে ফোন করছি। তার আত্মবিশ্বাসী কণ্ঠ শুনে আমার ভয় আরও বেড়ে গেল। সে কি বলতে চায়? কিসের মুখোশ উন্মোচন করতে চলেছে সে? আমার মনে হচ্ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটার সামনে আমি দাঁড়িয়ে আছি। সৌরভ রিমানের ফোন পেয়ে ছুটে এল। আমাকে রিমানের বাড়িতে ওরকম আতঙ্কিত অবস্থায় দেখে সেও ঘাবড়ে গেল। রিমান আমাদের দুজনকে তার লিভিং রুমে বসতে বলল। ঘরের পরিবেশটা থমথমে হয়েছিল। আমি ভাবছিলাম এবার হয়তো রিমান তার আসল রূপ দেখাবে এবং আমাদের কোনো বড় বিপদে ফেলবে। রিমান শান্তভাবে কথা শুরু করল, আমি জানি তোমরা দুজনেই আমাকে নিয়ে অনেক কিছু ভাবছ এবং ভয় পাচ্ছ। বিশেষ করে তুমি, জয়ন্তী।
তোমার করা ফোন কল, আমার ব্যক্তিগত প্রশ্ন, আর তোমার প্রতি আমার অতিরিক্ত আগ্রহ সবকিছুই তোমাকে সন্দেহের দিকে ঠেলে দিয়েছে। সে এক মুহূর্ত থামল, তারপর বলল, জয়ন্তী, তোমার শাশুড়ি অর্থাৎ সৌরভের মা তোমাকে নিয়ে খুব চিন্তিত ছিলেন। তিনি ভয় পাচ্ছিলেন যে তুমি একা বিদেশে এসে মানিয়ে নিতে পারবে না অথবা কোনো ভুল মানুষের পাল্লায় পড়বে। তোমার সুইজারল্যান্ড আসাটা তিনি একদমই চাননি, কিন্তু তোমার জেদের কাছে তিনি হেরে যান। তাই তিনি দেশ ছাড়ার আগে আমার সাথে যোগাযোগ করেন। এই কথা শুনে আমি আর সৌরভ দুজনেই অবাক হয়ে পরস্পরের দিকে তাকালাম। রিমান বলতে লাগল, সৌরভের মা আমাকে অনুরোধ করেছিলেন যেন আমি তোমাদের দুজনের উপর একটু নজর রাখি। তিনি ভয় পেতেন সৌরভ কাজের চাপে হয়তো তোমাকে সময় দিতে পারবে না, আর সেই সুযোগে তুমি নিজেকে একাও অসহায় ভাবতে পারো। তিনি আমাকে বাবার মতো তোমাদের আগলে রাখতে বলেছিলেন। আমার কানকে বিশ্বাস হচ্ছিল না। আমার শাশুড়ি, যাকে আমি এতদিন আমার শত্রু ভেবে এসেছি, তিনি আমার ভালোর জন্য এতটা ভেবেছেন? রিমান আমার দিকে তাকিয়ে বলল, আমি যা কিছু করেছি তা শুধু তোমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আমি জানতে চেয়েছিলাম তুমি মানসিকভাবে কতটা শক্তিশালী এবং সৌরভ তোমার কতটা খেয়াল রাখে। যে ফোন কলটা তুমি শুনেছিলে সেটা আমি আমার এক সহকর্মীর সাথে কথা বলছিলাম। আমরা অফিসের এক নতুন কর্মীর স্ত্রীকে সাহায্য করার পরিকল্পনা করছিলাম, যিনি এখানে এসে হতাশায় ভুগছিলেন। আর সৌরভকে আমি বকাঝকা করেছিলাম কারণ আমি চেয়েছিলাম সে যেন আরও দায়িত্বশীল হয় এবং কাজের চাপ সামলে তার ব্যক্তিগত জীবনকেও গুরুত্ব দেয়। রিমান ড্রয়ার থেকে একটা ফাইল বের করে সৌরভের দিকে এগিয়ে দিয়ে বলল, সৌরভ, এটা তোমার নতুন প্রমোশন লেটার। আর এটা হলো কোম্পানির তরফ থেকে তোমাদের জন্য একটা বড় ফ্যামিলি অ্যাপার্টমেন্টের চাবি। আমি দেখতে চেয়েছিলাম কঠিন পরিস্থিতিতে তুমি তোমার স্ত্রীর পাশে থাকো, নাকি ভেঙে পড়ো। তুমি পরীক্ষায় পাশ করেছ গু। আমার চোখ দিয়ে তখন জল গড়িয়ে পড়ছে। আমি যে মানুষটাকে এতদিন ধরে ভুল বুঝেছি সে আসলে আমাদের অভিভাবকের মতো রক্ষা করছিল। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।